এখনো এডেড গ্র্যান্টিং এড মানে বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীর বাইরেও সরকার পোষিত স্কুল অর্থাৎ গ্র্যান্টিং এড যেগুলো সরকার এড দেন, এই গ্রামে গ্রামে যে প্রাথমিক স্কুল, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজের শিক্ষক, তাদের প্রত্যেককে দিতে হবে। এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা বলার পরেও এআইসিপিআই অনুযায়ী আমরা দেওয়া হয়নি। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স গোটা ভারতবর্ষের জন্য একটাই, এক এক জায়গায় এক এক রকম মূল্য বৃদ্ধি হয়, তার গড় করেই তো এআইসিপিআই হয়। এই সহজ সত্যটা মমতা ব্যানার্জি বুঝতে চাইছিল না। 8 বছর ধরে 7 বার হেরে তবেই বুঝেছেন। মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ পড়ল কলকাতা হাইকোর্টে। একদম একটা বলতে পারেন মানে ঐতিহাসিক রায়, যে ঐতিহাসিক রায় ভারতবর্ষের কোনো আদালত সর্বপ্রথম হোল্ড করলো, যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। মমতা ব্যানার্জির সরকার যখন রোপারুল তৈরি করলো, রোপারুল 2019, তখন সে ওই প্রভিশনটাকে, ওই ডিএর ডেফিনেশনটাকে উঠিয়ে দিল, ওটাকে একদম অমিট করে দিল, ওটাকে পুরোপুরি উঠিয়ে দিল। কারণ না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি। আজকের দিনে লোকের প্রত্যেকে বলুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের ডিজিটাল প্রেজেন্স আছে। তাহলে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা একজন গভর্নমেন্ট পেনশনারের কেন ডিজিটাল প্রেজেন্স থাকবে না? সরকারটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সরকারি ব্যবস্থাপনার তো বিরাট পরিবর্তন হয়। স্যার, ডিএ নিয়ে যে নতুন নোটিশটি প্রকাশ পেয়েছে, কলকাতা পৌরসভার এলাকায় থাকা যে সমস্ত পেনশনাররা তাদের 50% মিটিয়ে দেওয়ার যে কথাটা চলছে, এই বিষয়টা আসলে কি, যদি খুলে বলেন। দেখুন, এর আগে যে নোটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই নোটিশের সাপেক্ষে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যে সমস্ত পেনশনাররা ছিলেন তাদের অ্যাকাউন্টে এরিয়ার দিয়ে ঢোকেনি। যেমন মলয়বাবুর অ্যাকাউন্টে, মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যিনি নেতা, যার নেতৃত্বেই মূলত কনফেডারেশনের এই মামলাটি, ডিএ মামলাটি হয়েছে, ইনি তো প্রথম থেকে মামলা করেছেন, তার অ্যাকাউন্টে ধরুন টাকাটা ঢুকেছে। কিন্তু যারা কেএমসি এলাকায় বসবাস করেন তাদের অ্যাকাউন্টে ঢোকেনি, ফলে তাদের জন্য একটা নির্দেশ। দেখুন, সুপ্রিম কোর্ট স্পষ্টত নির্দেশ দিয়েছেন ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। রোপারুল 2009-এর ইন্টারপ্রিটেশন করেই দিয়েছে, ফলে এইটা সকলের জন্য লাগু। কিন্তু এর আগের সরকারের আমলে যখন নোটিশটা দিল, সেই নোটিশ দেওয়ার পরে এই যে কেএমসি এলাকায় যারা বসবাস করেন, সেই যে সমস্ত পেনশনার ভোগী, তাদের কিন্তু অ্যাকাউন্টে এরিয়ার ডিএর ওই 50% টাকাটিও ঢোকেনি। সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরি করে দিয়েছে। প্রথম দিকে কমিটির সাথে সরকারের মিটিং হয়েছিল, এর আগের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদেরকে ডাকেনি। ইনফ্যাক্ট সেখানে চতুর্থ মিটিংয়ে এবং ষষ্ঠ মিটিংয়ে স্পষ্টত সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিতে একেবারে রেকমেন্ডেশন আছে, সরকারকে বলেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের ইনফর্ম করতে, আমাদেরকে ইনফর্ম করতে। না আমার মেলে এসছে, না মলয় মুখোপাধ্যায়ের মেলে, কোনো প্রকার কমিউনিকেশন হয়নি। তারা বলেছিলেন কমিউনিকেশন করে, শুধু একবার শুধু মলয়বাবুকে ফোন করে একবার ইমেল আইডিটা চেয়েছিলেন, কিন্তু তার মেলে কোনো প্রকার ইমেল দেননি। নতুন সরকার গঠন হওয়ার পরে আপনারা জানেন যে এই মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও দুটো সংগঠন তাদের ডেকেছিল, এবং আরেকটি সংগঠনকে যারা সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে, অর্থাৎ টোটাল 4টে সংগঠনকে ডেকেছিল। তাদের সাথে কথোপকথন হয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে, সেই জন্য সেই মোতাবেক তাদেরকে বলেছেন যে হ্যাঁ পাবেন, ফলে ওয়েট করে আছেন। ইন দ্য মিন হোয়াইল কী হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ ছিল, অলরেডি কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই যে আমাদের করা যে মামলাটি, অর্থাৎ যে কন্টেম্প মামলাটি, আমরা কিন্তু সেটা লিস্টেও আসবে আগামী দিনে। অলরেডি সেটা কবে লিস্টেড আসবে সেটা শো করছে কম্পিউটারাইজ লিস্টিংয়ে। এবং ইন দ্য মিন হোয়াইল সুপ্রিম কোর্ট নিযুক্ত যে কমিটি, সেই কমিটির সামনে কিন্তু আমরা যেদিন এর আগের দিন আমরা যখন আদালতকে জানালাম, তখন তারা আমাদেরকে একটা অপরচুনিটি, আমরা সেখানে গিয়ে আমাদের সমস্ত গ্রিভান্সটা বললাম। কি গ্রিভান্স? প্রথম কথা হচ্ছে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা বলার পরেও এআইসিপিআই অনুযায়ী আমরা দেওয়া হয়নি। এবং অদ্ভুতভাবে স্যাটে বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তখন স্যাটে মহামান্য বিচারপতি আর কে বাগ সাহেব তিনি বললেন যে তাহলে আপনাদের সেই ওয়েস্ট বেঙ্গল সিপিআই এর আপনার ডাটা দিন,
বললো, আপনাদের কোনো আলাদা ডাটা হয়? তারা দেখাতে পারলেন না। হাইকোর্টেও দেখাতে পারেননি, সুপ্রিম কোর্টেও দেখাতে পারেননি। এই যখন সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে তারা একটা অদ্ভুত প্লি নিয়ে চলে এলো। আর ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে কিছু হয় না। কি হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন ক্যালকুলেশন করতে হয়, প্রতিটি রাজ্য থেকেই এই ডাটাগুলো কালেক্ট করে, এবং এক একটি রাজ্যের এক একটা পয়েন্ট আছে। যেমন আমাদের শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, এই সমস্ত জায়গা থেকে কয়েকটি ইসেনশিয়াল প্রোডাক্টের, মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য আছে, যেমন চাল, ডাল, এই ধরনের প্রাইস কিভাবে, কতটা ইনফ্লেশন হচ্ছে, কতটা মূল্য বৃদ্ধি করছে, সেগুলো সামেশন করে এই মূল্যবৃদ্ধির সূচক নির্ণয় করা হয়। এআইসিপিআই এর ডাটা গোটা ভারতবর্ষে একটাই হয়, মানে বোম্বেরও যায় এআইসিপিআই, পশ্চিমবঙ্গেরও তাই এআইসিপিআই, দিল্লিরও তাই এআইসিপিআই, চেন্নাইয়েরও এআইসিপিআই। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স গোটা ভারতবর্ষের জন্য একটাই। এক এক জায়গায় এক এক রকম মূল্য বৃদ্ধি হয়, তার গড় করেই তো এআইসিপিআই হয়। এই সহজ সত্যটা মমতা ব্যানার্জি বুঝতে চাইছিল না। 8 বছর ধরে 7 বার হেরে তবেই বুঝেছেন। এবং আমরা সুপ্রিম কোর্টে জিতার পরেও যখন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিতে বললাম যে এআইসিপিআই অনুযায়ী আমাদের দেওয়া হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, এআইসিপিআই ডাটাটা প্রতি মাসে রিলিজ হয়, কিন্তু হিসাবের সুবিধার জন্য, কারণ প্রতি মাসে তাহলে প্রতিটি কর্মচারীর ক্যালকুলেশন করতে হবে, সেটা তো সম্ভব নয়। সেই জন্য 6 মাস অন্তর অন্তর ডিএ ঘোষণা করা হয় এআইসিপিআই এর গড় নিয়ে, 6 মাসের গড় নিয়ে। এবং সেটা পে কমিশনের রেকমেন্ডেশনে লেখা ছিল, পে কমিশনের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এবং যে রোপা রুল ফ্রেম হয়েছিল সেখানে একই দিনে 3টে মেমো হয়েছিল। সেই 3টে মেমোতে 1690F, 1691F এবং 1692F, এই 3টে মেমোতে আপনি যদি দেখেন, 3টে মেমোকে একসঙ্গে কনজয়েন্টলি রিডিং করলে এটাই আসে যে ডিএ টাইম টু টাইম সরকারকে দিতে হবে। এই টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন কি? টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন, কারণ প্রথম মেমোতে বলে যে আমরা পে কমিশনের রেকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করছি। পে কমিশনের রেকমেন্ডেশন 3টে জিনিস করতে পারে একটা সরকার। পে কমিশনের রেকমেন্ডেশনটা ইন টোটো অ্যাকসেপ্ট করতে পারে, পার্শিয়ালি অ্যাকসেপ্ট করতে পারে, অথবা রিফিউজ করতে পারে। রোপারোল 2009-এর পে কমিশনের রেকমেন্ডেশনে সেখানে লেখা আছে পে কমিশনের রেকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করছি, কোথাও কিন্তু ডিনায়াল বা পার্শিয়াল অ্যাকসেপ্টেন্সের কথা বলা নেই। সেখানে ওই পে কমিশনের রেকমেন্ডেশনে বলা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের লাইনে আমরা 6 মাস অন্তর অন্তর সেটাকে দেব, এবং সেটাকে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পরেই এবার যদি আপনাকে যদি স্ট্রিক্ট গ্রামাটিক্যাল সেন্সে যেতে হয়, আমি সেটা সেই সাবমিশন রেখেছি, তাহলে প্রতি মাসে আপনাকে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হয়। তার মানে কিন্তু সরকারি কর্মচারী আরও বেশি টাকা পাবে, আরও বেশি টাকা পাবে, কারণ কোনো মাসে 5 টাকা বেড়েছে, 60 টাকা বেড়ে যাবে প্রতি মাসে হিসাব করে। এবার সেই সাপেক্ষে আপনি যদি সুদ হিসাব করেন, অনেক বেশি টাকা হবে, কারণ সেই মাস থেকে আপনাকে হিসাব করবে। জানুয়ারি মাসে 5% বেড়েছে, ফেব্রুয়ারি মাসে 7% বেড়েছে, তারপরে মাসে 8% বেড়েছে, সাপোজ আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে সেই জানুয়ারি মাসের সাপেক্ষে আজ পর্যন্ত গিয়ে আপনি যদি সুদ হিসাব করেন কত টাকা হবে, সেই সাপেক্ষে আপনি এরিয়ার দিয়ে হিসাব করেন, বাড়বে, অবশ্যই বেশি হবে, কারণ আপনাকে প্রতি মাসে 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 বেশি দিতে হবে। মাসে মাসে ক্যালকুলেশন করে বেশি 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 গড় করে একবারে দেওয়ার না, 6 মাস অন্তর, প্রতি মাসে মাসে দিলে। এইটার সুবিধার জন্য 6 মাস অন্তর দেওয়া, সেটাও বলেছি যে অন্তত পক্ষে বছরে 2বার সেই হিসাবে ক্যালকুলেশন করতে হবে, ফলে আমরা কম পাচ্ছি। এটা একটা বলেছিলাম। আর একটা বলেছিলাম যে দেখুন, এই যে পাচ্ছে না, কিছু কর্মচারী বলছে আমরা পাচ্ছে না, সেই জন্য আমারই প্রপোজাল ছিল, একেবারে নির্দিষ্টভাবে আমিই বলেছিলাম, কারণ প্রথম আমি সাবমিশন শুরু করেছিলাম। সেখানে আমি বলি যে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, সেই ওয়েবসাইটে সবাই গ্রিভান্স জানাবে, এবং সেটা কিন্তু আমরা সাবমিশনে রেখেওছি, যেখানে প্রতিটি কর্মচারী সে তার গ্রিভান্স সেল করবে, গ্রিভান্স জানাবে যে আমার পাওয়ার কথা 7 লাখ, আমি পাচ্ছি 3 লাখ, বা পাওয়ার কথা 7 লাখ, আমি পাচ্ছি 6.5 লাখ এরিয়ার ডিএ। এই পুরো এরিয়ার ডিএটা কিন্তু দিতেই হবে কর্মচারীকে, এবং সেটা সুপ্রিম কোর্টের রায়। যেহেতু পাইনি এখনো পর্যন্ত, দেখুন মিটিং হয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকার বা কেএমসি এলাকার পেনশনাররা পাবেন। এখনো এডেড, গ্র্যান্টিং এড, মানে বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীর বাইরেও সরকার পোষিত স্কুল, অর্থাৎ গ্র্যান্টিং এড যেগুলো সরকার এড দেন, এই গ্রামে গ্রামে যে প্রাথমিক স্কুল
সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজের শিক্ষক, তাদের প্রত্যেককে দিতে হবে এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অলরেডি নির্ধারণ করেছে সেই রেটে তারা স্যার বারবার প্রশ্ন করছেন তারা কি আদৌ পাবেনি, অবশ্যই। তারা হতাশ হয়ে পড়ছেন যে না। আমরা আন্দোলন করব না আর আমাদের দরকার নেই আন্দোলনের। না, সেটা তো হতাশ হলে তো হবে না। এটা তো মানে আজকের লড়াই না। এই আজকেই মামলা এরকম হয়েছে। এই মামলা করতে গিয়ে দেখেছি, একা বসে দেখেছি, মানে তখন রীতিমতো যে অনেকে আপনারা জানেন, আমি তাদের নাম করতে চাই না, অনেক শ্লেষাত্মক কথাবার্তা বলেছেন। ডিএ হয় নাকি, ও সুপ্রিম কোর্টে রায় আছে, ওই জিসি মান্ডোয়ারের যে জাজমেন্ট দেখিয়ে বল 1954-এর, ও বলাই আছে ও ডিএ হচ্ছে বাউন্টি, ডিএ বেসিক্যালি কখনোই লিগাল রাইট হতে পারে, লিগালি এনফোর্সেবল রাইট হতে পারে না। প্রথম কলকাতা হাইকোর্ট বলল ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ বলল কলকাতা হাইকোর্টে, একদম একটা বলতে পারেন মানে ঐতিহাসিক রায়, যে ঐতিহাসিক রায় ভারতবর্ষের কোনো আদালত সর্বপ্রথম হোল্ড করলো যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, যেটা এর আগে জিসি মান্ডোয়ারের মামলায় করেনি। তখন আমরা সেটাকে ডিস্টিংগুইশ করলাম কিভাবে, যে জিসি মান্ডোয়ার সেই সময়ের যে এফআর ছিল সেই এফআরের সাপেক্ষে তার ইন্টারপ্রিটেশন, কিন্তু রোপা রুল 2009 তার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। তাই রোপা রুল 2009-এর ক্ষেত্রে এই যে কর্মচারীদের যে অধিকার সেটা লিগালি এনফোর্সেবল রাইট হয়ে গেছে, তার কারণ ওইটা আন্ডার আর্টিকেল 309 এটাকে ফ্রেম করা হয়েছে রোপা রুল 2009, এবং সেখানে স্পষ্টত এটা লেখা আছে। মমতা ব্যানার্জির সরকার যখন রোপা রুল তৈরি করলো, রোপা রুল 2019, তখন সে ওই প্রভিশনটাকে, ওই ডিএর ডেফিনেশনটাকে উঠিয়ে দিল, ওটাকে একদম অমিট করে দিল, ওটাকে পুরোপুরি উঠিয়ে দিল। কারণ না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, যেটা এর আগে অসীম দাশগুপ্ত মহাশয়রা রেখে দিয়েছিলেন, সেটাকে মমতা ব্যানার্জি উঠিয়ে দিল। কিন্তু আমরা এই প্রায় 10 বছরের লড়াই, সেই 10 বছরের লড়াই জিতলাম, 7বার জিতলাম। তারপরে তো বাকিটা জানেন যে কিছু মানুষ পেয়েছে, এখন অনেক মানুষ পাননি, তাদের জন্য সেই লড়াই থাকবে এবং আশা করব যে সরকার অতি দ্রুততার সঙ্গে সেটা মিটিয়ে দেবে। তার কারণ সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টে আমাদের কন্টেম্পটা পেন্ডিং স্টিল। স্যার এই বিষয়ে একটা শেষ প্রশ্ন করব। এই ডিএ মামলার ক্ষেত্রে হিসাবের গরমিল একটা বড় বিষয় ছিল, যেখানে আমলারা একটা বড় ভূমিকা পালন করেন। শ্যামল স্যারও বলেছেন যে বহু সংখ্যক আমলা একই রয়েছে, সেই আমলাদের একদম আমি প্রথম থেকে বলে আসছি যে এই মানে সিস্টেম এমন একটা হয়ে গেছে যে তারা মানে এখনো পর্যন্ত যে এই যে পুরো জিনিসটাকে ত্রুটিমুক্ত করা, কারণ এটা খুব বেশি যে খরচা হবে তা নয়, এটা একটা উদ্যোগ বলতে পারেন। একটা ওয়েবসাইট তৈরি করা, সেখানে প্রতিটি এমপ্লয়ির একটা এমপ্লয়ি আইডি আছে, সেই এমপ্লয়ি আইডি দিয়ে তার সমস্ত ডাটাশিট থাকবে, সেই ডাটাশিট থেকে তারা দেখে নেবেন। এবং এটা খুব সহজ, এটা সফটওয়্যার বেস মানে একটা ওয়েবসাইট, এটা করলে প্রতিটি কর্মচারী লাভ হবে, অ্যাজ ওয়েল সরকারের অত্যন্ত লাভ হবে। কেন বলুন তো, তাতে অ্যাট এ গ্লান্স যে কোনো কর্মচারী সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আজকের দিনে দাঁড়িয়ে তো আপনাকে করতেই হবে। আজকের দিনে লোকের প্রত্যেকে বলুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের ডিজিটাল প্রেজেন্স আছে। তাহলে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা একজন গভর্নমেন্ট পেনশনারের কেন ডিজিটাল প্রেজেন্স থাকবে না, মানে তার উইথ অল ডিটেলস? কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো তাকে প্রয়োজন। ধরুন ইভেন কেউ যদি ধরুন একটা ক্রাইমও করলো, তাকে আইডেন্টিফাই করা, বা কারণ কেউ ধরুন বিপদে পড়লো, তো ক্রাইমের কথাই বলছি না, কেউ বিপদে পড়লো, কোনো সরকারি কর্মচারী ধরুন বাইরে বেড়াতে গিয়ে কেউ বিপদে পড়লো, তাকে আইডেন্টিফাই করা, তার সমস্ত কিছু ট্র্যাক রাখা, এগুলো তো সরকারের মানে সরকারের কাছে এই ডাটাগুলো থাকলে সরকারেরও তো সুবিধা, সরকার পরিচালনার ক্ষেত্রে সুবিধা। স্যার এই অর্থ দপ্তরের যে সমস্ত আমলা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তাদের পরিবর্তন করা দরকার বলে মনে করেন? একদম, শুধু অর্থ দপ্তর না, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, অনেক দপ্তরের মানে দেখুন সরকারটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সরকারি ব্যবস্থাপনার তো বিরাট পরিবর্তন হয়নি। কারণ ওই আইএস অফিসার, ওই আইপিএস অফিসার, ওই ডাব্লিউবিসিএস অফিসার, ওই সাদা খাতার ডাব্লিউবিসিএস, বহু সাদা খাতার ডাব্লিউবিসিএস অফিসার আছে। আপনি ভাববেন না যে মানে সব ডাব্লিউবিসিএস অফিসার খাতা ভর্তি করে দিয়ে সে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে। প্রশান্ত বর্মন ডিজিজ বহু আছে, 2-4টে নেই, ওগুলো সব আইডেন্টিফাই করতে হবে। এবং সরকারকে সব থেকে বড় কথা প্রচুর লোক নিয়োগ করতে হবে।